আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলকেনস্টাইন স্কুলে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছে আমি তোমাদের আবির ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সন্ধি। তোমাদের বইয়ের পরিচ্ছেদ 4। তো সন্ধি সম্পর্কিত এই ক্লাসে আমরা ফার্স্ট শর্টের এই ক্লাসে মূল বইটা নিয়ে প্রথমে কথা বলবো। মূল বইয়ে সন্ধি সম্পর্কিত যত নিয়ম কানুন দেওয়া আছে, প্রকারভেদ দেওয়া আছে, সেগুলো সবকেই আমরা ব্যাকরণ সম্পর্কে জানবো যে সন্ধি ব্যাকরণে কি কি ভূমিকা রাখে, সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধির প্রকারভেদ, এবং আমরা কি সন্ধি বিচ্ছেদ করে কিছু উদাহরণও দেখব। এরপর আমরা একটু বইয়ের অনুশীলনীটা সমাধান করব এবং নিজেকে যাচাই করব যে আমরা আসলে কতটুকু শিখতে পারলাম, পরীক্ষায় আসলে আমরা পারবো কিনা, আমরা ভালো করে বুঝতে পেরেছি কিনা আমাদের এই টপিকটা। তো চলো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমে যেটা আমি আলোচনা করব তা হচ্ছে, এখানে দেখো একটা ফাঁকা স্লাইড রেখেছি, কেন? কারণ আমরা এখানে লিখবো। এখানে আমরা আলোচনা করব যে সন্ধি আসলে কি। আমরা বিদ্যালয় শব্দটা বলে থাকি না? একটু আসি, আমি আলোচনায় চলে যাই সরাসরি। বিদ্যালয়, এখন এই বিদ্যালয় শব্দটাকে কিন্তু চাইলেই আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? আমরা এটাকে লিখতে পারি বিদ্যা, অর্থাৎ এই শব্দটা এসেছে দুইটা থেকে, এক হচ্ছে কি বিদ্যা আর হচ্ছে আলয়। এখন তোমাদেরকে একটু দেখাই, আলয় শব্দের অর্থ হচ্ছে কি ঘর, আর বিদ্যা মানে হচ্ছে কি জ্ঞান, শিক্ষা, এগুলোই তো। তো দেখো, বিদ্যা, আলয় আলাদা আলাদা করে আমি উচ্চারণ না করে যদি দুইটাকে একত্রিত করে ফেলি বিদ্যালয়, তাহলে কিন্তু আমার শব্দটা বলতে অনেক কম সময় লাগছে, আমি সহজে বলতে পারতেছি, আরেকজনের কাছেও কি এটা মধুর লাগতেছে, অর্থাৎ শব্দটা কঠিন মনে হচ্ছে না আমার কথা বলা। আমরা যখন কথা বলি আমরা কিন্তু চেষ্টা করি যাতে একটু দ্রুত কথা বলতে পারি, ঠিক মতো কথা বলতে পারি। তো আমাদের যদি এরকম শব্দগুলো আলাদা আলাদা উচ্চারণ করতে গিয়ে থামতে হয়, তাহলে কিন্তু কথা বলা একটু কি ধীর হয়ে যাবে, আরেকজনের জন্য বিরক্তিকর হয়ে যাবে। এই জন্যই ব্যাকরণবিদরা করলেন কি, ওনারা করলেন এইগুলা একত্রিত করে, যে শব্দগুলা একসাথে করা যায় কিছু নিয়ম অনুসারে, সেগুলোকে একসাথে করে তারা উচ্চারণ করার চেষ্টা করলেন। তো এই যে বিদ্যা, আলয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি, বিদ্যা আ দিয়ে শেষ হয়েছে, আবার আলয় আ দিয়ে শুরু হয়েছে, তাহলে দুইটা আ ধ্বনি আলাদা উচ্চারণ না করে আমি একত্রে উচ্চারণ করলাম বিদ্যালয়। এই যে দুইটা ধ্বনিকে আমি মিলিয়ে দিলাম, এটাই মূলত হচ্ছে কি আমার সন্ধি। সন্ধি মানেই হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি মিলন। তো পরস্পর দুইটি ধ্বনির মিলনকেই সাধারণত সন্ধি বলা হয়। তাহলে এই যে বিদ্যা আলয়কে আমি আলাদা উচ্চারণ না করে বিদ্যালয় উচ্চারণ করতে পারার যে সুবিধা, সেটাই মূলত হচ্ছে আমার সন্ধি। তো এখন দেখি একটু বইয়ে কি আছে সেটা একটু পরে দেখি। যে নিচে বাক্যটি লক্ষ্য, গ্রাম বাংলা এখন চাষিদের ঘরে ঘরে নবান্ন। এই যে দেখো, নবান্ন যে শব্দটা রয়েছে, এটাকে যদি আমরা একটু ভাগ করে ফেলি তাহলে আমরা এটাতে পাবো হচ্ছে কি নব যোগ অন্ন। তো এখন এই নবান্ন মানে হচ্ছে একটা উৎসবের নাম, যখন ঘরে নতুন ধান বা ভাত ওঠে, নতুন ধান ওঠার যে উৎসব সেটাকে বলা হয় নবান্ন। তাহলে নব অন্ন, নব মানে হচ্ছে নতুন, অন্ন মানে হচ্ছে ভাত। তো নতুন ধান ওঠার পর সেটা দিয়ে আমরা যে রান্না করি সেই উৎসবটাকে বলা হয় নবান্ন। তাহলে এখানে দেখো, আমি নব অন্ন আলাদা আলাদা উচ্চারণ না করে একত্রে মিলিয়ে দুইটাকে একসাথে উচ্চারণ করলাম একটা শব্দ হিসেবে। যেমন এখানে নব এর শেষে আছে কি অ, অন্যতে আছে অ, দুইটাকে একসাথে করে আমি বানিয়ে নিলাম কি সরেয়া। তো এই যে আমার নব অন্ন নবান্ন হয়ে গেল, এটাই মূলত আমার সন্ধি। যেমন এই যে সরেও সরেও মিলে সরেয়া হয়েছে। তো আমরা যখন কথা বলি দ্রুত উচ্চারণের ক্ষেত্রে দুইটা শব্দকে যদি আমরা এভাবে একত্রিত করে বলতে পারি, তাহলে একটা ধ্বনির প্রভাবে দেখা যায় অন্য আরেকটা চলে যায়, নতুন আরেকটা তৈরি হয়। যেমন এখানে সরেও সরেও মিলে সরেয়া হয়েছে, তো নতুন আরেকটা তৈরি হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো এই যে পাশাপাশি এই অবস্থিত যে সন্ধি ধ্বনিগুলা রয়েছে, এই ধ্বনিগুলার যে মিলন বা লোপ পাওয়া বা রূপান্তরিত হওয়া, সেটাই মূলত হচ্ছে কি সন্ধি। যেমন এই যে দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত ধ্বনির এই মিলন, পরিবর্তন ও বিলোপী সন্ধি নামে
পরিচিত। তাহলে আমরা সন্ধি সম্পর্কে কিন্তু মোটামুটি ভালো করে জেনে গিয়েছি। এই যে বস্তুত সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি মিলন। আমি বলেছি একটি ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনজাত প্রক্রিয়া, অর্থাৎ একটা ধ্বনির সাথে অন্য আরেকটা ধ্বনি মিলে যায়, একত্রিত হয়ে যায় দুইটা মিলে, এই কারণে এটাকে কি মিলনজাত প্রক্রিয়া বলা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে সন্ধি কিভাবে হতে পারে। তো দুটি ধ্বনির আংশিক বা পুনর্মিলন, যেমন ধরো শত অধিক, শতাধিক, তাহলে দুইটা হচ্ছে আমার স্বরেও আছে, সেটা স্বরে আ হয়ে গেল, তাহলে এটা আংশিক বা পুনর্মিলন হয়েছে। তারপর পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনি লোপ পেয়ে, যেমন নি যোগ চয়, এখানে দেখো বিসর্গ আর চটা মিল হচ্ছে কি তালব্য স চ সংযুক্ত হয়ে গিয়েছে, তার মানে এই বিসর্গটা বাদ পড়ে গিয়ে নতুন আরেকটা চলে এসেছে, নিশ্চয় হয়ে গিয়েছে। তাহলে এভাবেও কিন্তু সন্ধি হয়ে থাকে। এগুলোর নিয়ম আমরা এখনই বিস্তারিত জানবো এই ক্লাসেই ধীরে ধীরে। ওকে, এরপরে সংজ্ঞা যদি আমরা একটু দেখি, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, অথবা পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলা হয়ে থাকে। তাহলে আমরা সন্ধির সংজ্ঞা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম, সন্ধি শব্দের অর্থ দেখলাম, আমরা দুইটা উদাহরণও দেখলাম যে সন্ধি আসলে কিভাবে হয়ে থাকে। এবারে আসি সন্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করে। ওই যে প্রথমেই দ্রুত উচ্চারণ করার জন্য যে আমরা হচ্ছে কি একটা আরেকটার সাথে মার্জ করি বা একত্র করি, যেমন নব অন্ন উচ্চারণ করতে আমার যে সময় প্রয়োজন, নবান্ন উচ্চারণ কিন্তু আমি তার চেয়ে দ্রুত করতে পারি, শুনতেও বেশ মধুর শোনায় এবং ভালো লাগে। যেমন এই যে দেখো, নব অন্ন উচ্চারণে যে সময় প্রয়োজন তা নবান্ন উচ্চারণে কি তার চেয়ে কম সময় প্রয়োজন। তো দ্রুত উচ্চারণের জন্য আমাদের একটু স্বাচ্ছন্দ্য বোধের জন্য এবং সেটা কি উচ্চারণটাকে সহজ করার জন্য কিন্তু সন্ধির প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্যই কিন্তু সন্ধি প্রয়োজন। আর সন্ধি কিন্তু আমাদের শুদ্ধ বানান লিখতেও সহায়তা করে থাকে। তাহলে এভাবে যখন আমি সন্ধির ব্যবহার করতেছি তখন সেটা কিন্তু আমার জন্য খুবই সহজ করে দিচ্ছে বাংলা ভাষাটাকে। তো এই জন্য সন্ধির কিন্তু একটা বেশ বড় প্রয়োজনীয়তা রয়েছে। এবারে আমরা একটু সন্ধির প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। নানানভাবে সন্ধি হইতে পারে, যেমন আমরা একটু আগে দেখলাম নবান্ন, এটাকে আমরা করেছি হচ্ছে কি নব যোগ অন্ন। তো এখানে আমার স্বরেয় আর স্বরেয় যুক্ত হয়ে স্বরে আ হয়েছে। এরকম ভাবে আমরা যদি একটা দেখি দিং নির্ণয়, আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যাবে, আমি একটু সহজ একটা দিই নাকি, সহজ একটা দিই তোমাদের জন্য। ধরো আমরা দিলাম হচ্ছে আরেকটা দিই শুভেচ্ছা। এখন এই শুভেচ্ছাকে যদি আমরা ভাঙি না, এই শুভেচ্ছা হয়ে যাবে কি শুভ যোগ ইচ্ছা। তাহলে এখানে দেখো যে এটা স্বরেয় আর হচ্ছে কি ই যুক্ত হয়ে এ হয়ে গিয়েছে, দেখো শুভ ইচ্ছা, ওই ইচ্ছা, তো এটা হয়ে গেছে কি এ, এই যে এখানে দেখো একার শুভেচ্ছা, তাই না? আরেকটা দেখি আমরা একটু দিগন্ত। দিগন্তকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হবে দিক যোগ অন্ত। তাহলে এই যে দিক যোগ অন্ত, সেটা এখানে দেখো ক যোগ স্বরেয়। ওকে, এই তিনটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। এখানে দুইটা মিলে দুইটা একই, স্বরেয় মিলে স্বরেয়া হয়েছে। এখানে দেখো এটা কি একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি, ব্যঞ্জনবর্ণ বা দুইটাই স্বরধ্বনি, তাহলে আরেকটা স্বরধ্বনি হয়েছে। এখানেও দুইটা স্বরধ্বনি আরেকটা স্বরধ্বনি হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো তো দিক ক, এটা একটা ব্যঞ্জন ধ্বনি, এখানে স্বরেয় অর্থাৎ স্বরধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি মিলে একটা সন্ধি কিন্তু হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটাই একটা বলা যায় যে আমরা স্বরসন্ধি পেতে পারি, যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল, বা একটা স্বরধ্বনি আরেকটার সাথে মিলে যখন সন্ধি বিচ্ছেদ করে বা সন্ধি গঠিত হয় তখন সেটাকে বলা হচ্ছে স্বরধ্বনি। এই যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন নবান্ন, নবযোগ অন্ন, স্বরেও মিলে স্বরেয়া হয়েছে, দুইটা স্বরেও মিলেছে। হিমালয়, হিম যোগ আলয়, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমার কি হয়েছে, একটা স্বরবর্ণ মিলেছে,
তাই না? স্বরধ্বনি মিলে স্বরসন্ধি হয়েছে। তো স্বরধ্বনির দুইটা স্বরধ্বনির মধ্যে যে সন্ধি হয় সেটাকে স্বরসন্ধি বলে। আবার স্বরধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনি মিলে যায়, যেমন আমরা দেখেছিলাম একটা ক এর সাথে স্বরেও, তারপর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি, মানে প্রথমটা ব্যঞ্জন ধ্বনি পরেরটা স্বরধ্বনি, প্রথমটা স্বরধ্বনি পরেরটা ব্যঞ্জন ধ্বনি, তারপর দুইটাই যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে যে সন্ধি হয় সেটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা সন্ধি দুই প্রকারের পেয়েছি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন সন্ধি। আরেকটা প্রকার আমরা পাবো একটু পরে গিয়ে, সেটাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। তবে বিসর্গ সন্ধি ও ব্যঞ্জন সন্ধির একটু উদাহরণ, যাই হোক আমরা মূলত এটাতে ফোকাস করি এখন। তো স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ যদি আমরা দেখি, এই দেখো উচ্চারণ, তাহলে এখানে ত আর চ মিলেছে, দুইটা মিলে কি চ চ সংযুক্ত হয়েছে, উত ত, চারণ চ, উত যোগ চারণ উচ্চারণ, তাহলে এখানে দুইটা ব্যঞ্জন ধ্বনি মিলেছে। সৎ জন, সৎ ত জন বর্গীয় জ, দুইটাই কি ব্যঞ্জন ধ্বনি, তো দুইটা মিলে হয়ে গিয়েছে কি সজ্জন। তাহলে আমার উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলে এখানে ব্যঞ্জন ধ্বনি হয়েছে। এই যে আরেকটা প্রকার আমি বলেছিলাম না পাবো, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কিন্তু ব্যঞ্জন সন্ধিরই একটা প্রকারভেদ। ব্যঞ্জন সন্ধির মধ্যে বিসর্গ, কারণ বিসর্গ তো আছেই ব্যঞ্জন বর্ণের মধ্যে, এই জন্য। তো বিসর্গ হচ্ছে র এবং স এর সংক্ষিপ্ত রূপ। এটা নিয়ে আমি শুধু তোমাদেরকে একটা উদাহরণ দিব, যেহেতু তোমাদের এখানে বেশি নাই। ধরা যাক যে আমার হচ্ছে করা হইল যে একটা শব্দ আমরা যদি ব্যবহার করি অন্তর, অন্তরকে আমরা চাইলে এই রটাকে বাদ দিয়ে আমরা সেটাকে করতে পারি কি জানো, অন্ত, এরকম ভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে এই যে অন্তস্থ রটাকে বাদ দিয়ে আমি যে বিসর্গ নিয়ে আসছিলাম, এটা হচ্ছে কি, এই যে বিসর্গ হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ। এরকম ভাবে দন্ত স্বয়েরও সংক্ষিপ্ত রূপ আসে। যেমন আমরা নমস্কারের মধ্যে যে নমটা পাই না, এই যে নম, এই নমটা কিন্তু মূল শব্দটা হচ্ছে কি নমস। এখানে এই দন্ত স্বয়ের পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করলাম, এটাকে বলা হয় স্বজাত বিসর্গ। যেটাতে র বাদ যায় সেটাকে রজাত বিসর্গ বলে, আর যেটাতে দন্ত স বাদ যায় সেটাকে বলা হয় স্বজাত বিসর্গ। যাই হোক, এইটাই হচ্ছে আমার বিসর্গের মূল কাজ, র এবং স এর সংক্ষিপ্ত রূপ হিসেবে কাজ করে থাকে। তো বিসর্গের সাথে যখন আমার স্বরধ্বনি মিলবে বা ব্যঞ্জন ধ্বনি মিলবে, এই দুইটা মিলে যে সন্ধিটা হয় সেটাকে বলা হয়ে থাকে বিসর্গ সন্ধি। এই যে দেখো আমি একটু মার্ক করে দিই একদম, যে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন উদাহরণস্বরূপ আবিষ্কার, আবি বিসর্গ হবে যোগ কার, এই যে এটা রয়েছে এখানে, এই বিসর্গটার সাথে কি বিসর্গটা বাদ যাবে, চলে আসবে একটা সম্পূর্ণ নতুন মূর্ধন্য স, যেমন আবিষ্কার। তাহলে আবি যোগ কার হয়ে গেল আবিষ্কার। তো এরকম ভাবে আমরা কি ব্যাখ্যা করতে পারি। তো সন্ধিকে আমরা এই ক্ষেত্রে তিন প্রকার বলতে পারি, যে বিসর্গ সন্ধিকে একটা ভিন্ন শ্রেণীতে ফেলে সন্ধিকে তিন প্রকার বলা হয়। যেহেতু বিসর্গ ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত, সেহেতু বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধিরই অন্তর্ভুক্ত। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সন্ধি দুই প্রকার ধরলে বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধির মধ্যে ধরবো, আর তিন প্রকার বললে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবারে আসি আমরা ব্যঞ্জন সন্ধির ব্যঞ্জন এবং স্বরের সন্ধি, অর্থাৎ একটা থাকবে ব্যঞ্জন ধ্বনি আর একটা থাকবে কি স্বরধ্বনি। কিছু উদাহরণ যদি আমরা এখানে দেখে ফেলি, নিয়মগুলো যদি আমরা একটু পড়ে ফেলি, তাহলে কিন্তু একদম সহজেই আমরা এগুলো পেরে যাব, কঠিন কিছুই নয়। যেমন ধরো বর্গের প্রথম ব্যঞ্জনের, বর্গের প্রথম কোনগুলো, পাঁচটা বর্গ রয়েছে, ক চ ট ত প, তাহলে ক চ ট ত পই হচ্ছে পাঁচটা বর্ণ। এই যে দেখো, পরে স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন গ জ ড দ ব হয়। কঠিন মনে হচ্ছে না? একটা ছোট্ট উদাহরণ দেব, তোমরা শিখে যাবে। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখেছিলাম দিগন্ত, মনে আছে? তাহলে এই দিগন্তকে যখন আমি সন্ধি বিচ্ছেদ করব তখন সেটা হয়ে যাবে কি দিক যোগ অন্ত। এখন এটার সাথে আমি একটু নিয়মটা মিলিয়ে দেখাই।
বর্গের প্রথম ব্যঞ্জনের পরে স্বরধ্বনি, তাহলে বর্গের প্রথম ব্যঞ্জন ক চ ট ত প এর কটা কি এখানে আছে? আছে কিন্তু, তাহলে প্রথম ব্যঞ্জন আমার হয়ে গেল। পরে কি থাকতে হবে? স্বরধ্বনি থাকতে হবে। এই যে স্বরধ্বনি কি আছে? স্বরেও কিন্তু স্বরধ্বনি। তাইলে আমার এই যে বর্গের প্রথম পাওয়া গেল, স্বরধ্বনি পাওয়া গেল। দুইটা থাকলে কি হবে? যে এই যে প্রথম ব্যঞ্জন স্থলে, অর্থাৎ এই যে প্রথম ব্যঞ্জন হচ্ছে কি ক, স্থলে তৃতীয় ব্যঞ্জন, তাইলে ক এর তৃতীয় ব্যঞ্জন ক বর্গের ক খ গ, তাইলে ক হচ্ছে প্রথম, খ হচ্ছে দ্বিতীয়, গ হচ্ছে তৃতীয়। তাহলে আমার এই কটা হয়ে যাবে কি গ, আর এই স্বরেওটা তো এসে মিলে যাবে, তাহলে আমার এটা হয়ে গেল দিগন্ত। দেখছো কত সুন্দর এবং সহজ বিষয়। তেমনি এই যে বাগ অর্থ, বাক যোগ অর্থ, প্রাগুক্ত, প্রাক যোগ উক্ত, তারপরে হচ্ছে বাগিস, বাক যোগ ইস। এখন আরেকটা দেখি, এই যে নিজন্ত, নিচ অর্থাৎ চ বর্গ, এই যে ক চ ট ত প প্রথম চ, তারপরে কি অন্ত, অ স্বরধ্বনি, তাহলে প্রথম ব্যঞ্জন হচ্ছে চ, সেটার স্থলে প্রথম ব্যঞ্জন স্থলে কি তৃতীয়টা হবে, তাহলে চ এর স্থলে হবে বর্গীয় জ, কারণ চ ছ বর্গীয় জ, তাহলে বর্গীয় জটা যখন আমার হচ্ছে তখন শব্দটা হচ্ছে কি নিজন্ত। তারপরে অচ যোগ অন্তা, অজান্তা। তাহলে এই যে দেখো আমার কিন্তু এই নিয়মটা একদম সহজেই আমরা শিখে গেলাম। এরপর আমরা দেখতে পারি এই যে ট দিয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, ষট যোগ আনন, স্বরানন, ষট যোগ ঋতু, স্বর ঋতু, তদন্ত, তৎ, এই যে ত বর্গ আছে এখানে, আর তারপরে আছে কি স্বরেও আছে, দুইটা মিলে ত এর পরে এই যে 3 নাম্বারটা কোনটা? ত অথবা দ, তাহলে এই দ হয়ে যাবে এখানে, এই জন্য এটা কি তদন্ত হয়ে গেছে। তেমনি কৃদন্ত, সদিচ্ছা, সুবন্ত, এরকম আরো উদাহরণ রয়েছে। তো এবারে আসি আমরা স্বরে ব্যঞ্জনে সন্ধি, তাহলে প্রথমটা থাকবে স্বরধ্বনি, পরেরটা হবে কি ব্যঞ্জন ধ্বনি। এরকম উদাহরণ যদি একটু দেখি, এই যে নিয়মটা দেখি একটু আমরা, নিয়ম জরুরি কিন্তু। স্বরধ্বনির পরে ছ থাকলে ছ স্থানে চ ছ হয়। কত সহজ একটা নিয়ম। আমরা দেখব স্বরধ্বনি প্রথমে থাকবে কিনা। স্বরধ্বনি আছে এক, তারপরে কি একের ক্ষেত্রে আমার অ আছে স্বরেও, তারপরে দেখো ছত্র অর্থাৎ ছ, তাইলে যদি ছ থাকে আমার কি হবে? চ এর জায়গায় হবে চ ছ, তাহলে এই জন্য হয়ে গেছে একচ্ছত্র। এরকম ভাবে সবগুলাই আ, এই যে দেখো আ যোগ ছন্ন, আচ্ছন্ন। কথা, কথাতে আমার কি আ আছে, আ যোগ ছ, কথা যোগ আ যোগ ছ যেহেতু আছে, চ ছ সংযুক্ত হয়ে যাবে এই যে কথার ছলে। তেমনি প্রতিচ্ছবি, পরীক্ষার ছলে, পরিচ্ছন্ন, পরিচ্ছেদ, যা আছে সবগুলা। যেমন পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, তাই না? বৃক্ষচ্ছায়া, বৃক্ষ যোগ ছায়া, এরকম ভাবে কিন্তু আমরা সবগুলাই করে ফেলতে পারি এই একটা নিয়ম দিয়ে। যেখানেই আমার চ ছ সংযুক্ত থাকবে সেখানে আমরা এভাবে ভাগ করতে পারবো, তাই না? এবারে আসি ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধির উদাহরণে। যেমন ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন থাকবে, একটা নিয়ম দেখি আমরা, যে ত কিংবা দ এর পরে চ কিংবা ছ থাকলে দ বা দ এর স্থানে চ হয়। এটা আবার কি? উদাহরণ দেখবো আমরা, সহজ বিষয়। যেমন ধরো উচ্ছেদ, উচ্ছেদের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি উৎ যোগ, এখন দেখো এটাকে যদি আমরা একটু দেখি, এই যে ত কিংবা দ এর পরে, এটা উৎ ত আছে, ত এর পরে যদি চ কিংবা ছ থাকে, আমার ছ আছে, তাইলে এই ত বা দ এর স্থানে চ হয়, তাহলে এই তটা হয়ে যাবে কি চ, তাহলে এখানে আমার এই যে চ ছিল ছ ছিল, উচ্ছেদ হয়ে গেল, তাই না? এরকম আমার কি চ ছ সংযুক্ত হয়ে যাবে। আর একটা উদাহরণ যদি দেখি উচ্চারণ, তাহলে আমার এই যে দেখো দুইটা চ আছে এখানে, তাহলে দুইটা চকে যদি আমার ভাগতে হয় তাহলে আমি ভাঙবো কিভাবে? এই যে দেখো উত করে দিব একটা, এই যে এই চ এর বদলে, আর বাকি চারণ তো আমার আছেই। তাহলে এটাই হচ্ছে নিয়ম, যে ত এবং দ যদি থাকে, এরপরে যদি চ থাকে, তাহলে দুইটা মিলে প্রথমটার জায়গায় কি হয়? চ হয়ে যায়, তাহলে উচ্চারণ। তাহলে এখানে যদি চ চলে আসে উচ্চারণ, তাহলে উচ্চারণ একসাথে আমি লিখে দিলাম। তো এরকমভাবে তৎছবি, উচ্ছেদ, তৎচিত্র, এরকম নানান কিন্তু উদাহরণ রয়েছে। এবারে আসি, ত কিংবা দ এর পরে যদি বর্গীয় জ থাকে বা ঝ থাকে, তাহলে দুইটা মিলে বর্গীয় জ জ হয়। একই নিয়ম, চ থাকলে আরেকটা চ আসবে, চ অথবা চ ছ থাকলে, আর যদি বর্গীয় জ অথবা ঝ থাকে তাহলে শুধুমাত্র আরেকটা বর্গীয় জ আসবে। উদাহরণ দিয়ে দেব আমরা একটা, যেমন
উজ্জীবন। দেখো উজ্জীবন, এই যে দুইটা বর্গীয় জ আছে, তাহলে আমি এই নিয়মটা কিন্তু আমি পড়েছি। আমরা এখন দেখো উত যোগ, আমার ত আছে, বর্গীয় জ আছে, তাহলে প্রথম যে ত আছে সেটা বদলে আমার বর্গীয় জ চলে আসবে নতুন আরেকটা, তাহলে দুইটা বর্গীয় জ হয়ে যাবে এই যে উজ্জীবন। অর্থাৎ এটা এভাবেই থাকবে, শুধু এটার জায়গায় এই যে ত এর জায়গায় আরেকটা বর্গীয় জ আসবে, তখন আমার দুইটা হবে। যেটা আমরা আগেরটাও দেখেছি যে চ আর ছয়ের বদলে কি আমার চ আসে। তো এরকম এই যে বিপজ্জনক, তাহলে বিপজ্জনককে যদি আমরা করতে চাই বিপদ, এই দেখো নিয়মে দেওয়া আছে কি ত কিংবা দ এর পর, তাহলে এখানে আমার দ আছে, দ এর পরে আমার একটা বর্গীয় জ আছে, তাহলে এই দটা কেটে গিয়ে আমার একটা নতুন বর্গীয় জ চলে আসবে, তাহলে দুইটাকে একসাথে যুক্ত করে দিব, তাহলে বিপদ যোগ জনক বিপজ্জনক হয়ে গেল। এরপর ত কিংবা দ এর পর, এগুলো কিন্তু সব ত আর দ এর নিয়ম, যেমন ত কিংবা দ এর পর যদি ড কিংবা ঢ থাকে, তাহলে ত কিংবা দ এর স্থানে ড হয়। একই নিয়ম একইভাবে এগোচ্ছে। দেখো এটাতে যদি দেখি উত যোগ ডিন, ত কিংবা দ এর ত, তারপরে কি ড আছে, ড কিংবা ঢ থাকলে তাহলে ড আছে, তাহলে এইখানে এটা হয়ে যাবে এরকম উড ডিন। এই যে কত সহজ একটা বিষয়, তাই না? খুবই সহজ। কিন্তু তেমনি আমি যদি আর একটু ভাগ করি, তাহলে এই যে উশৃঙ্খল, এটাকে যদি আমার ভাগ করতে হয় তাহলে আমি করে দেবো এই যে ত কিংবা দ উত যোগ শৃঙ্খল, বাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। যেমন উশৃঙ্খল চ ছকে ভাগ করে আমি কি একটা ত নিয়ে আসলাম, এই চ এর বদলে শুধু ত নিয়ে আসবো সব সময়। আর এই সবগুলো আমার কিন্তু এভাবেই সন্ধিগুলো আমরা বিচ্ছেদ করে ফেলতে পারি বা সন্ধিগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে যদি আমরা যাই ত কিংবা দ এর পরে যদি হ থাকে, তাহলে ত ও দ স্থানে তো দ হয় এবং হ স্থানে দ হয়। কঠিন মনে হয়, আমরা একটা উদাহরণ দেখে ফেলবো। উদ্ধারে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দ আর একটা ধ যুক্ত আছে, তো এটাকে যখন আমরা ভাঙবো উদ যোগ হার, দেখো ত কিংবা দ এর পর ত আছে, হ থাকলে হ আছে, তাহলে ত এবং দ এর স্থানে দ হয়, অর্থাৎ এটার জায়গায় হয়ে যাবে দ, যেটা আমার এখানে হয়েছে দ, লিখলাম আমি দ। তারপর হ স্থানে ধ হয়, তাহলে যখন দ আর ধ হবে দুইটা, আমি তখন তো একসাথে যুক্ত করে ফেলবো, তাহলে এই যে ধ হয়ে গেল। তাহলে এটা আমার মিলে কি হয়ে গেল, তাহলে এই দুইটা, এই যে এই দুইটা মিলে গিয়ে আমার হয়ে গেল দ ধ আকার। তাহলে আমার এই উট আসবে আর এই রটা আসবে। এভাবেই কিন্তু উত যোগ হার মিলে উদ্ধার হচ্ছে। তেমনি পদ্ধতি যদি আমরা লিখি পদ যোগ হতি, তাহলে এখানে আমার হ আছে, এটা আমি অন্য কালি দিয়ে করি, দাঁড়াও। এই যে দেখো আমার এই যে দ আর এই যে হ, এই দুইটা মিলে হয়ে যাবে দ ধ। আচ্ছা একটু সুন্দর করে লিখি আমি, এটা হয়ে যাবে আমার কি দ আর ধ। তাহলে এই যে দেখো আমার দ আর ধ এই দুইটা মিলে হয়ে গেল। এখন তাহলে আমার পুরোটা হবে কি, এখানে হয়ে যাবে প, এখানে হয়ে যাবে তি। তাহলে কত সহজ এবং সুন্দরভাবে কি আমরা সন্ধিটা করে ফেলতে পারলাম। যখনই আমার ত কিংবা দ থাকবে এবং পরে হ থাকবে, তখন দ এর স্থলে দ এবং কি হ এর স্থলে ধ হবে। ত থাকলেও দ হবে, দ থাকলেও দ হবে, হ থাকলে সবসময় কি ধ হবে। এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি পদ যোগ হতি পদ্ধতি। এরপরে নিয়মে ন কিংবা ম এর পর বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। একটু সহজে উদাহরণটা আমরা একটু দেখি। দিং আমি এই উদাহরণটা তোমাদেরকে শুরুতে দিতে চেয়েছিলাম, দিং নির্ণয়, তখন দেইনি, কঠিন হয়ে যায় দেখে। এখন দেখো যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি, সেটা হবে আমার দিক যোগ
নির্ণয়। এখন দেখো যদি ন কিংবা ম এর পরে বর্গের প্রথম, দেখো এখানে আমার ক আছে, তারপরে কি ন আছে, তাহলে এখানে আমার নয়ের সাথে বর্গের প্রথমটা আছে, তাহলে প্রথমটা আমার হয়ে যাবে কি পঞ্চম। এটাকে আমি একটা অন্য কালি দিয়ে দেখাই। তাহলে এই কটা আমার কি হবে জানো, এই কটা উম হয়ে যাবে, এইটুকুই, এটা পঞ্চম হয়ে যাবে। এই জন্যই দিক নির্ণয় হয়ে যায় কি দিক নির্ণয়। এরকম আরেকটা যদি আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে হয় কি আমার ওই যে মৃন্ময়, এটা হবে আমার মৃৎ যোগ ময়। তাহলে আমার এখানে যে এই যে খণ্ডত্বটা আছে, এই খণ্ডত্বটা হয়ে যাবে কি, খণ্ডত্ব মানেই তো ত, তাই না? তাহলে তটা হয়ে যাবে ত এর পঞ্চম কি ত থ দ ধ দন্ত ন, তাহলে এই তটা হয়ে যাবে কি আমার দন্ত ন। তাহলে এই জন্যই কিন্তু এই যে মৃৎ যোগ ময় হয়ে যায় কি মৃন্ময়, এটা ন হয়ে যাবে। ঠিক এভাবেই কিন্তু আমরা কি এই সন্ধিটাও মোটামুটি করে ফেলতে পারি। আর কয়েকবার যদি প্র্যাকটিস, এই যে আর গুরুত্বপূর্ণ একটা দেখাই, উন্নয়ন দেখাই আমরা একটু, উন্নয়ন। তাহলে উন্নয়নটাও এই যে মৃন্ময়ের নিয়মেই উৎ যোগ নয়ন, আমার তটা হয়ে যাবে কি ন হয়ে যাবে, কারণ ত এর পঞ্চম কি ত থ দ ধ ন, অর্থাৎ প্রথমটা থাকলে পঞ্চমটা হয়ে যাবে, তো তটা হয়ে যাবে ন, তো এই জন্য ন ন সংযুক্ত উন্নয়ন। এরপর আগে ম এবং পরে ক খ গ ঘ এর যে কোনো একটা থাকলে ম এর স্থানে অনুস্বার বা উম হয়। উদাহরণ যদি আমরা একটু অহংকারের দেখে ফেলি, অহম যোগ কার, ম আছে এই যে আগে ম, তারপরে আমার কি ক খ গ ঘ এর মধ্যে, তাহলে এখানে আমার কটা আছে, এখানে ক, তাহলে এক্ষেত্রে কি হবে অনুস্বার হবে, তাহলে অহম যোগ কারটা হয়ে যাবে আমার অহং। তাহলে এইভাবে কিন্তু আমরা এই সন্ধিটাও করে ফেলতে পারি। তেমনি যদি আমি সঙ্গীত লিখি, সম যোগ গীত, এটা হয়ে যাবে কি আমার সঙ্গীত। এই যে কখন অনুস্বার হবে আর কখন উম হবে, এটা চিন্তা করতে হবে তোমার শব্দের বানানটা কেমন সেটার উপর নির্ভর করে। শব্দের বানানটা যদি হচ্ছে উম দিয়ে কারেক্ট হয় তাহলে আমরা উম বসাবো, আর যদি অনুস্বার দিয়ে হয় তাহলে অনুস্বার দিয়ে বসাবো। যেমন সম, এখানে কিন্তু ময়ের পরে কি আছে ক খ গ ঘ এর মধ্যে এই যে গ আছে, তাহলে এটা উম হয়ে গেছে, যে সম যোগ গীত সঙ্গীত। এরপর আমরা একটু দেখি ম এবং পরে চ থেকে মৃ থেকে ম পর্যন্ত বর্গীয় ধ্বনির যে কোনো থাকলে পূর্বপদের ম স্থানে পরপর বর্গীয় ধ্বনির পঞ্চম। আরে খুবই কঠিন, এত কঠিন আমাদের দরকারই নেই, আমরা একদম উদাহরণে চলে যাব, সহজে দেখে ফেলবো। দেখো আমরা যদি লিখি সমযোগ তাপ, আগে ম পরে চ থেকে ম পর্যন্ত বর্গীয় ধ্বনির যে কোনো, আগে ম পরে চ থেকে ম, ক খ গ ঘ বাদ কিন্তু চ থেকে ম, তাহলে ত কোথায় আছে চ ছ বর্গীয় জ ঝ নি অ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত, এই যে ত কিন্তু আমার চলে আসছে ম এর আগেই। তাহলে এর মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে ম এর জায়গায় এই যে ম স্থানে পরবর্তী বর্ণীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। তাহলে ম এর পরবর্তী হচ্ছে কি, আমরা যদি দেখি প ফ ব ভ ম, এরপরে আমরা দেখলে এটাকে আমরা কিন্তু দন্ত ন পাই, তাহলে এই সমযোগ তাপটা হয়ে যাবে কি আমার সন্তাপ। এরকম ভাবে যদি আমরা আরেকটা দেখি যে সম যোগ ত্রাস, তাহলে এই ম সবসময় দন্তন হয়ে যাবে, এটুক মাথায় রেখো, তাহলে এটা তোমরা সহজে বের করতে পারবা। সন্ত্রাস, যেমন গম যোগ তব্য, এটা হয়ে যাবে আমার কি গন্তব্য, অর্থাৎ আমার যে এখানে মটা থাকবে সেই মটাকে সবসময় আমরা দন্তন করে দিলেই এটার উত্তর কিন্তু চলে আসবে। কিন্তুটা দেখো এই যে কিম যুক্ত কিন্তু, তাহলে দন্তন হয়ে যায়। এরপরেরটা আমরা একটু দেখি যে এরকম আরও কিছু উদাহরণ আছে, সম্প্রতি, সমযোগ প্রতি সম্প্রতি, সমযোগ পদ সম্পদ, অর্থাৎ এখানে এই যে ম যোগ প যুক্ত হয়ে ম প হয়ে যায়, ম যোগ ব হয়ে ম ব হয়ে যায়। যেমন সমযোগ বল সম্বল, সমযোগ বোধন সম্বোধন,
সমযোগ পূরক, সম্পূরক, এরকমভাবে হচ্ছে কি সন্ধি হয়। তবে কখনো কখনো ম এর পরে যদি হচ্ছে ব থাকে তাহলে ম স্থানে অনুসার হয়। যেমন সংবিধান, সংবিধানকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি হয়ে যাবে কি সম যোগ বিধান, অর্থাৎ ম যোগ ব। অর্থাৎ এক্ষেত্রে আমার হচ্ছে কি ম এর পরে যদি ব থাকে, এই যে সম পরে ব আছে, ব থাকার কারণে এটা হয়ে যাবে কি আমার অনুসার হয়ে যাচ্ছে, সম যোগ বিধান, সংবিধান। এরপর দেখি আগে ম এবং পরে অন্তস্থ ব্যঞ্জন। অন্তস্থ ব্যঞ্জন কোনগুলো? অন্তস্থ জ, অন্তস্থ র, ল, ব, এগুলো হচ্ছে কি অন্তস্থ ব্যঞ্জন। কিংবা উষ্মধ্বনি থাকলে, উষ্মধ্বনি কি তালব্যস্য দন্তস্য হ, উষ্মধ্বনি কি তালব্যস্য দন্তস্য হ, এগুলার যে কোনোটা থাকলে পূর্বপদের ম স্থানে অনুস্বার হয়। যেমন ধরো সম যুক্ত, তাহলে আমার প্রথমে কি আছে ম আছে, তারপরে কি আছে এই যে আমার অন্তস্থ ব্যঞ্জন অন্তস্থ জ আছে, তাহলে এই মটা হয়ে যাবে অনুস্বার, এইটুকুই আর কিচ্ছু না। যেমন তাহলে এটা হয়ে যাবে আমার কি সংযুক্ত। এরকম ভাবে আরেকটা যদি আমরা একটু দেখি সংলগ্ন, তাহলে সংলগ্ন হবে সম যোগ লগ্ন, এটা সমান সংলগ্ন। তাহলে আমার কত সহজে কিন্তু আমরা হচ্ছে কি এগুলো দেখতে পাচ্ছি আর সবগুলো পারতেছি। তাহলে তোমরা সংবাদেরটা যদি করো বা সংশোধন, তাহলে সংশোধন হবে সম যোগ শোধন, সংশোধন। সংবাদ সম যোগ বাদ, সংহতি সম যোগ হতি, সংহতি। তারপর সর্বংসহা, সর্বম যোগ সহা, সর্বংসহা। ওকে, পরে যদি দেখি চ বর্ণের ধ্বনির পরে ন থাকলে সন্ধিতে ন এর স্থলে নিয় হয়। চ বর্গ কোনটা? চ ছ বর্গীয় জ ঝ ইয়। চ ছ বর্গীয় জ ইয়র সাথে যদি আমার হচ্ছে কি ন এর স্থলে কি হয় পরে যদি ন থাকে, তাহলে আমার হয়তো চ ছ বর্গীয় জ ঝ থাকবে, এরপরে ন থাকবে। এরকম যদি আমি একটা উদাহরণ দেখি, যাচ যোগ না, তাহলে আমার প্রথমে চ আছে পরে ন আছে, তাহলে আমার এই নয়ের স্থলে কি হবে নিয় হবে, তাহলে এটা হয়ে যাবে আমার কি যাচা। এইটুক একেবারে সহজ জিনিস না। আরেকটা উদাহরণ দেখি, দেখো রাজ যোগ নি, এটা কেন? এখন দেখো বর্গীয় জ আছে এখানে শেষে, বর্গীয় জর সাথে যদি নি হয়, বর্গীয় হচ্ছে কি চ বর্গীয় শব্দ ধ্বনি, তাহলে এটা হয়ে যাবে আমার কি রাগ্গি। কারণ এই যে বর্গীয় জ যোগ নিয় এটাই কিন্তু এটা, ঠিক আছে? তো যেহেতু দুইটা একসাথে হয়ে গিয়েছে এই জন্য এখানে যাচোয়া হওয়ার কারণ হচ্ছে এই দুইটা তো একসাথে যুক্তবর্ণ হইতে পারে না, তো এখন এটা যেহেতু যুক্তবর্ণ হইতে পারে এই জন্য যুক্ত হয়ে গেছে। তো বর্গীয় জ যোগ নিয় হচ্ছে কি এইটা, তো রাগ্গি, এই জন্য রাজ যোগ নি হয়ে যায় রাগ্গি। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, না আর দেখার দরকার নেই, আশা করি এই দুইটাতেই হবে। আচ্ছা যাঞ্চাটা আমরা একটু দেখি, যাচ যোগ না, এটা হয়ে যাবে আমার কি যাঞ্চা, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা হচ্ছে কি সন্ধিগুলো করে ফেলতে পারি। এরপর যদি দেখি আমরা স এর পরে ত কিংবা থ থাকলে ত এর স্থলে ট এবং থ এর স্থলে ঠ হয়। কঠিন কিছু না, মনে হইতে পারে কঠিন। প্রথমে আমাকে বলতে হবে কি এই মূর্ধন্য স কোথায় আছে। মূর্ধন্য স যদি থাকে তাহলে আমার যদি হয় ত থাকে পরে, ত থাকলে সেটা হয়ে যাবে ট, থ থাকলে সেটা হয়ে যাবে ঠ, এইটুকুই, এইটুকুই হচ্ছে আমার মূল কাজ। ত থাকলে হচ্ছে ট, থ থাকলে ঠ, মূর্ধন্য স এর পরে, যেমন বৃষ যোগ তি, তাহলে আমার প্রথমে কি মূর্ধন্য স আছে, মূর্ধন্য স এর পরে আমার কি ত আছে, তাহলে এই তটা হয়ে যাবে কি ট, তাহলে আমি এটাকে লিখে ফেলতে পারবো বৃষ্টি, যেমন বৃষ যোগ তি। এখন এটাকে যদি আমরা একটু ঠ এর চিন্তাটা করি, যেমন ধরো শস যোগ থ, তাহলে যেহেতু থ আছে এই থটা আমার কি ঠ হয়ে যাবে, তাহলে এটা আমার হয়ে যাবে শব্দটা শস ঠ। এই যে একদম
সহজ, কিন্তু একদম পানির মতো সহজ। তাহলে এভাবে কিন্তু আমরা সন্ধিগুলো করে ফেলতে পারি এই নিয়মে। শুধু মাথায় রাখতে হবে মূর্ধন্য ষ এর পরে যদি ত থাকে তাহলে সেটা ট হয়, থ থাকলে ঠ হয়, এইটুকুই, এর বাইরে আর কিছু না। এরপরে আসি ময়ের পরে কৃ ধাতু নিষ্পন্ন কৃত কার করণ কৃতি, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। কৃত কার করণ কৃতি এই চারটা যদি থাকে তাহলে ময়ের স্থানে অনুস্বার হয়। কিরকম দেখো, প্রথমে লেখো আমি সম লিখলাম, ঠিক আছে, তারপরে ধরো সমযোগ কৃতি লিখলাম। তাহলে সমযোগ কৃতি যদি লিখি তাহলে আমার ময়ের স্থানে হবে অনুস্বার আর নতুন স্বধ্বনির আগমন হবে। তাহলে এটা আমার হয়ে যাবে সং, আর এই যে নতুন স্বধ্বনি আসলো সেটার সাথে আমার কৃতিটা যুক্ত হয়ে যাবে। তাহলে সম যোগ কৃতি সমান সমান সংস্কৃতি। এরকম ভাবে আরেকটা যদি একটু দেখি, সম যোগ করণ, তাহলে ময়ের স্থানে আসবে অনুস্বার, নতুন একটা স যুক্ত হবে, তাহলে এটা হবে সংস্করণ। এই যে একেবারে সহজ জিনিস, কিন্তু একদম সহজে কিন্তু এটা চলে আসছে। তাহলে সম যোগ কৃতি সংস্কৃতি, সম যোগ করণ সংস্করণ, এরকমভাবে সংস্কার সংস্কৃত যে কোনোটা কিন্তু আমরা করতে পারি। এরপরে দেখি উষ্ম বর্ণ পরে থাকলে পূর্বপদের শেষে ন ধ্বনি এবং অনুসারে পরিবর্তিত হয়। কিরকম, ধরো উষ্ম বর্ণ কোনগুলা, তালব্য স, দন্ত স, হ পরে থাকে যদি, তাহলে পূর্বপদের শেষে অবস্থিত ন ধ্বনিটা অনুসারে পরিণত হয়। যেমন ধরো এই যে দেখো উষ্মবর্ণ পরে আছে, তাহলে পূর্বে আছে আমার কি ন, এটা হয়ে যাবে অনুস্বার, তাহলে এটা হয়ে যাবে আমার কি সিং হ। তাহলে সিন যোগ হ সিংহ। হিংসার ক্ষেত্রে আমরা লিখবো যে হিন যোগ সা, তাহলে এই যে ন যেটা রয়েছে এই নটা হয়ে যাবে আমার কি অনুস্বার। কিরে অনুস্বার লিখতে খণ্ড তো দিয়ে দিছি, দাঁড়াও, অনুস্বার, ঠিক আছে। তাহলে অনুস্বার হয়ে গেল, তাহলে এদিকে আমার চলে আসবে হি আর এখানে চলে আসবে সা, এই আমার হয়ে গেল হিংসা। তাহলে হিন যোগ সা হিংসা। এরপর আমরা যদি একটু কিছু শব্দের উদাহরণ দেখি, যে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ দেখলাম এখানে, উৎ যোগ শ্বাস উচ্ছ্বাস, উৎ যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল, আমরা যে নিয়মগুলো পড়েছি আর কি এতক্ষণ, সেগুলো থেকে এখানে কিছু শব্দ দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটু দেখতে পারো, আমি সরে গেলাম। এখানে যেগুলো আছে সেগুলো যদি তোমরা নিয়ম করে ঠিক মতো মানে চর্চা করো এবং লিখো, তাহলে কিন্তু তোমরা সহজেই সবগুলা সন্ধি পেয়ে যাবে। যেমন ধরো উদ্যম, দেখো আমরা নিয়মটা পড়েছিলাম, যদি ত এর পরে দ বা ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি এটা জফলা একটা নতুন করে চলে আসবে উদ্যম। উল্লেখের ক্ষেত্রে এই যে ত এর পরে ল আছে, তাহলে এখানে আরেকটা ল চলে আসবে, যুক্তবর্ণ হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমার উল্লেখ। এরপরে এখানে আরো কিছু আছে, তৎ যোগ মধ্যে তন মধ্যে, এখানে ত এর পরে ম আছে, এই জন্য এখানে একটা দন্তন চলে আসবে, তাহলে দন্তন যখন চলে আসবে দুইটা হয়ে যাবে কি তন মধ্যে। তেমনি এই যে ষষ্ঠ, আমরা মাত্রই দেখলাম ষষ্ঠ, ষষ্ঠ যোগ থ, যদি থ থাকে সেটা ঠ হয়ে যাবে, তাহলে ষষ্ঠ হয়ে যাবে। এরপরে সচ্চরিত্র, ত এর পরে যদি চবর্গীয় থাকে তাহলে সেটা কি আরেকটা নতুন চ এসে যুক্ত হবে, তাহলে সৎ যোগ চরিত্র সচ্চরিত্র হয়ে যাবে, এই যে সচ্চরিত্র হয়ে গেল। সংবাদের ক্ষেত্রে আমরা ম এর পরে কি বাদ, এই যে মটা হয়ে যাবে কি অনুস্বার, সংবাদ, সম যোগ বাদ হয়ে গেল সংবাদ। এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন ধ্বনির সাথে মিলে সন্ধিগুলো ভালোভাবে পড়ে ফেলতে পারি। তাহলে সন্ধি সম্পর্কিত এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ক্লাসটা বুঝতে না পারলে ক্লাসটা কি আরেকটু ভালো করে দেখে মূল বইটা পাশে নিয়ে লিখে লিখে একটু যদি পড়ো, তাহলে সন্ধি বিচ্ছেদে আসলে আর তোমাদের কোনো সমস্যাই হবে না। মূল কথা হচ্ছে আমাদের ভালো করে পড়তে হবে, ক্লাসটা দেখতে হবে, এরপরে আমরা নিজেদের লিখতে হবে। যতক্ষণ নিজেরা না লিখবা ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। তো এখন আমরা কি অনুশীলনী একটু সমাধান করি। বহু নির্বাচনী প্রশ্নে যদি যাই, নিচের কোনটি সঠিক? রাজা যোগ নি রাজ্ঞী, নাকি বৃষ যোগ তি বৃষ্টি, সিং যোগ হ সিংহ, উথ যোগ লাস উল্লাস। এখন তোমাদেরকে আমি 1 সেকেন্ড সময় দিলাম, তোমরা এটা একটু নিজেরা করার চেষ্টা করো। ওকে, এখন আমি এটা দেখাই। যদি
চবর্গীয় কোনোটার সাথে শেষে নি থাকে তাহলে সেটা কি হয়, নিও হয়ে যায়। তাহলে আমার রাজা যোগ নি যদি হয় তাহলে কি রাজ্ঞী হওয়ার কথা না, এটা হবে কি রাজ যোগ নি। এটার সঠিকটা হবে কি রাজ যোগ নি রাজ্ঞী। তারপরে আমরা দেখো সিংহর ক্ষেত্রে আমরা জানি যে ন থাকলে উষ্মধ্বনি যদি শেষে থাকে তাহলে তার পূর্ববর্তী যে ন আছে সেটা অনুস্বার হয়ে যায়। তাহলে এই যে দাও সিন যোগ হ সমান সমান কি হবে সিংহ, এখানে কিন্তু ভুল দেওয়া আছে। তারপরে উথ যোগ লাশ, তো যখন দুইটা ল আছে তাহলে সেটাকে বাংলা আমাদের হয়ে যাবে কি একটা ত হবে, থ হবে না কিন্তু ত হবে, উথ যোগ লাশ, এটা হবে উল্লাস। তাহলে আমাদের সঠিক আছে শুধু এইটাই। দেখো মূর্ধন্য ষ এর পর, নিয়মটা বলে দিই আমি, মূর্ধন্য ষ এর পর যদি ত থাকে তাহলে সেটা ট হয়, তটা কি হয় ট হয়। আর যদি থ থাকে তখন সেটা হয়ে যায় হচ্ছে ঠ। তাহলে এই নিয়মটা কিন্তু পড়েছে যে মূর্ধন্য ষ এর পর ত থাকলে ট হয়, তাহলে বৃষ যোগ তি বৃষ্টি। এরপরটা সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি মিলন। এবারে তোমরা একটু সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রকারভেদ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় একটি পোস্টার পেপারে সুন্দর করে সাজিয়ে লেখো। তাহলে এটা আমি বলে দেই তোমরা কিভাবে এটা করতে পারো। প্রথমে হচ্ছে সন্ধির সংখ্যাটা দেখবা, দুই বা সন্নিহিত দুইটি ধ্বনির মিলনকেই কি সন্ধি বলে, বা বইয়ে তোমরা সঠিক সংখ্যাটা কিন্তু আরও দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা আমি বলে দিলাম আর একটা তোমরা লিখতে পারো। এরপর সন্ধির প্রকারভেদ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে এর প্রকারভেদ বিভিন্ন সন্ধির পরিচয়। তাহলে এই যে স্বরসন্ধির কিছু উদাহরণ দিবা, ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ দিবা, বিসর্গ সন্ধির কিছু উদাহরণ দিবা, এভাবে কিন্তু তোমরা সন্ধিগুলো লিখে ফেলতে পারো। এবার ছক অনুযায়ী নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো এবং সন্ধি সাজিয়ে লেখো। আমি করে দিচ্ছি, দেখো নব যোগ অন্য, তাহলে এখানে নিয়ম কোনটা হয়েছে, স্বরেয় যোগ স্বরেয় সমান সমান স্বরে আ। তো এরকম ভাবে তোমরা হচ্ছে কি লিখে ফেলতে পারো। আরেকটা যদি আমি করে দেই তাহলে শুভ যোগ ইচ্ছা, তাহলে এখানে স্বরেয় আর হচ্ছে কি রস্বই মিলে এ হয়েছে। তো এইভাবে তোমরা বাকি যে ছকগুলো রয়েছে সেটা পূরণ করে ফেলবে, তাহলে কিন্তু সন্ধি সম্পর্কে তুমি যা শিখেছ সেগুলো এখানে চর্চা করার সুযোগ পেয়ে যাচ্ছ। এভাবে যখন তুমি করবা, চেষ্টা করবা, তখন কিন্তু আসলে আর কোনো সমস্যা তোমার থাকবে না। যেমন এখানে কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে, যেমন ধরো সন্ধি করো। জগৎ যোগনাথ, যদি নিয়মটা হচ্ছে এরকম যে যদি ত থাকে তারপরে ন থাকে তাহলে আরেকটা ন চলে আসে, তাহলে এটা হয়ে যাবে কি জগন্নাথ। এই যে আরেকটা দেখায় দিই, যদি দ এর পরে উষ্মবর্ণ থাকে তাহলে পরের উষ্মবর্ণটা হয়ে যায় কি ধ হয়ে যায়, তাহলে পদ যোগ হতি পদ্ধতি। তেমনি করে আমার যদি এই যে শট যদি থাকে, শট যোগ ঋতু, এটা হয়ে যাবে আমার কি স্বর ঋতু। সঙ্গীত, ম যদি থাকে তারপরে যদি ক গ এগুলা থাকে, ক খ গ ঘ থাকে, তাহলে সেটা কি কখনো অনুস্বার হয় কখনো উম হয়, তাহলে সমযোগগীত সঙ্গীত। তাহলে আমি তোমাদেরকে কয়টা করে দিলাম, একটা দুইটা তিনটা চারটা করে দিয়ে দিলাম কিন্তু, তাহলে বাকিগুলা তোমরা কি নিজেরা একটু একটু করে সুন্দর করে লিখে ফেলবা। আমি একটু এটা মুছে দেই, তাহলে হচ্ছে তোমরা কি চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তাহলে এই যে আমি একটু সরে গেলাম, তোমরা এখানে যা যা রয়েছে সবগুলো হচ্ছে কি সুন্দর করে একটু প্র্যাকটিস করে ফেলবা, তাহলে সন্ধিটা তোমাদের একদম মানে একদম না পুরোপুরি একদম শেষ হয়ে যাবে। সন্ধি সম্পর্কিত কোনো সমস্যাতেই তোমরা আর পড়বে না। যদি কি করতে হবে, একটু পড়ে ক্লাসটা দেখে একটু পড়তে হবে, নিজে নিজে পড়ে তারপর সেগুলো কি লিখে ফেলতে হবে। আর অনুশীলনীটা তো ভালো করে আমরা কি সমাধান করে ফেলতে হবেই। এগুলো যদি আমরা করে ফেলি তাহলেই দেখতে পাবা যে আসলে এই সন্ধি আসলে খুবই সহজ হয়ে গেছে, একদম পানির মতো সহজ হয়ে গেছে, যে কোনো সন্ধি দিলেই তোমরা পারবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।